আমার কষ্ট হয় অভয়ার জন্য, যে তিনিও আজকে স্বর্গ থেকে দেখছেন যে কোন মা বাবার গর্ভে তাকে জন্ম নিতে। সে যদি 5-6 জন পুলিশ রাস্তায় ফেলে মারে, তাহলে তিনি দাঁড়িয়ে প্রেসে বিবৃতি দিতে পারেন না? ভালো, স্বাগত, গণতান্ত্রিক অধিকার আছে সবার ভোটে দাঁড়ান, কিন্তু তারপরে যখন জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে তখন মানুষকে মুখ দেখাতে পারবেন তো? আমরা যারা বাঙালি, আমরা এর প্রতিবাদ করব, কারণ এই লড়াইটা তৃণমূল বিজেপির লড়াই নয়, এই লড়াইটা বিধানসভার লড়াই নয়, এই লড়াইটা আমাদের মাতৃভাষা রক্ষার লড়াই। যে বিজেপি শাসিত কেন্দ্র সরকারকে ভেঙে দিতে হবে, ডিজলভ করে দিতে হবে, সারা ভারতবর্ষে এসআইআর হয়ে যাওয়ার পরে নতুন করে লোকসভা ভোট হোক, তখন দেখা যাবে কত ধানে কত চান। কারণ একটা রাজনৈতিক দল যার নাম বিজেপি, তাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য দালাল হিসেবে নির্বাচন কমিশন সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এই সময় যারা বিদেশে গেছে বা অন্য রাজ্যে চাকরি করছে তাদের নাম বাদ দেবে না, তখন দেখবে না কে বাংলাদেশি, কে রোহিঙ্গা, কে আমেরিকান, কে কেনিয়ান। আর ঠিক যখন বাংলায় 6 মাস আগে ভোট, তখন এদের তৎপরতা বেড়ে উঠবে নাকি? আপনি যদি আমাকে একটা ব্যক্তি যার কোনো দলের জায়গা নেই, যার কোনো জনপ্রতিনিধি নয়, তারও যদি আমার জবাব দিতে হয়, তাহলে রাস্তায় যে বেচারা রিক্সা চালাচ্ছে, যে ফুচকা বিক্রি করছে, তাদের মতামতেরও জবাব দিতে হয় এখন আপনাদের চ্যানেলে, তাহলে তো খুব মুশকিল হয়েছে। ন্যায্য বাংলার কোনো ভোটারের ভোটাধিকার কেড়ে নেয় নির্বাচন কমিশন, তাহলে 1 লক্ষ বাঙালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশন কমিশন ঘেরাও করবে, তখন এরা বুঝতে পারবে কত ধানে কত চাল। বাঙালি বিভিন্ন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে, এই প্রতিবাদটা আপনারা করছেন, বাংলা ভাষা নিয়ে, বাংলা ভাষা রক্ষার্থে ভাষা আন্দোলনও করছেন, কিন্তু এই বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থে মামলা হয়েছিল এবং আজ তার শুনানিতে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রকম অন্তর্বর্তী নির্দেশ বা স্থগিতাদেশ দেয়নি। তারা বলছে যে এই নির্দেশ দিলে তার সুদূর প্রসারী প্রভাব পড়বে। এবং সুপ্রিম কোর্ট যেটা ঠিক মনে করেছেন বলেছেন, সুপ্রিম কোর্টের ওপরে আমি কোনো মন্তব্য করতে পারবো না, কিন্তু আমার মনে হয় সুপ্রিম কোর্টও দেখছেন যে কিভাবে বাংলা ভাষীদের, বাংলাদেশি, বাংলা বা রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে তাদের ইলিগালি ডিটেইন করা হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে রাতের অন্ধকারে বাংলাদেশের বর্ডার পার করিয়ে দেওয়া হচ্ছে। এই নোংরামিগুলো যে হচ্ছে সেটা আশা করি সুপ্রিম কোর্ট দেখবে, কিন্তু এই নোংরামিগুলো যে হচ্ছে এটা তো সবাই জানে। আমরা যারা বাঙালি, আমরা এর প্রতিবাদ করব, কারণ এই লড়াইটা তৃণমূল বিজেপির লড়াই নয়, এই লড়াইটা বিধানসভার লড়াই নয়, এই লড়াইটা আমাদের মাতৃভাষা রক্ষার লড়াই, এই লড়াইটা আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার অস্মিতা রক্ষার লড়াই। এখানে কোনো ছাড়াছাড়ির গল্প নেই। যে বা যারা বাঙালিদের ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশি বা রোহিঙ্গা বলে দাগিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে সকল বাঙালি প্রতিবাদে গর্জে উঠবে। সুপ্রিম কোর্টের মতো কাজ করবে, বাঙালির মতো রাস্তায়, মাঠে, ময়দানে, সুপ্রিম কোর্টের দরজার বাইরে, সংসদের গেটের বাইরে, সব জায়গায় এর প্রতিবাদ হবে, সব জায়গায় এর বিরুদ্ধে লড়াই হবে। এসআর নিয়ে এর আগেও কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে আধার কার্ড নাগরিকত্ব নয়। আবারও বলছি, সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে, সেটা নিয়ে মন্তব্য করার আমাদের কিছু নেই, কিন্তু কারণ সুপ্রিম কোর্ট বা জজদের নিয়ে আমরা চর্চা করতে পারি না। রায়টা আসুক, ফাইনাল রায় নিয়ে অবশ্যই বিশ্লেষণ করা যায়, কিন্তু আমি মনে করি এই এসআইআর এর মাধ্যমে বিহারে 65 লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার ছিনিয়ে নিল নির্বাচন কমিশন, যারা এখন বিজেপির দালাল হিসেবে কাজ করছে। আর তারপরে আমরা দেখছি কুকুর থেকে, বেড়াল থেকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বেরোচ্ছে। এসআইআর এর নামে একটা ফাজলামি কোড হচ্ছে, যেখানে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। একটাই কথা এর মধ্যে বলার, বেশি টেকনিক্যালিটিতে না গিয়ে, যে কথাটি আমাদের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, যে এই বিহারের 65 লাখ মানুষ যাদের নাম এসআইআর করে বাদ দেওয়া হলো, বলা হচ্ছে তারা অবৈধ। তারা যদি অবৈধ হয়, তাহলে এই 65 লক্ষ মানুষ 1 বছর আগে লোকসভায় ভোট দিয়েছে। তাহলে এদের ভোটে যারা জিতে এখন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, রেলমন্ত্রী হয়েছে, তারা সবাই অবৈধ। যে কেন্দ্রের সরকারটা চলছে সেটাই অবৈধ। তাই তৃণমূল কংগ্রেসের একটাই বক্তব্য, যে সারা ভারতবর্ষে এসআইআর হোক, কোনো আপত্তি নেই, কিন্তু আগে বিজেপি শাসিত কেন্দ্র সরকারকে ভেঙে দিতে হবে, ডিজলভ করে দিতে হবে, সারা ভারতবর্ষে এসআইআর হয়ে যাওয়ার পরে নতুন করে লোকসভা ভোট হোক, তখন দেখা যাবে কত ধানে কত চাল। কারণ এটা যদি না হয়, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে একটা
একটা রাজনৈতিক দল যার নাম বিজেপি তাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য দালাল হিসেবে নির্বাচন কমিশন সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কিন্তু দাদা এসআইআর নিয়ে বিতর্ক জলঘোলা তো চলছে, কিন্তু বাংলাতেও তো বহু জায়গায় মেদিনীপুর, বসিরহাট, ব্যারাকপুর বহু জায়গায় ভুতুড়ে ভোটার, ভুয়ো ভোটার ধরাও পড়ছে। তো ভুয়ো ভোটার যেখানে যেখানে ধরা পড়ছে, আগে তো উচিত আপনাদের আমাদের প্রশ্ন না করে নির্বাচন কমিশনের আধিকারিক যারা তাদের কানটা গিয়ে মুলে দেওয়া। আজকে একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটার লিস্ট স্ক্রুটিনির বিরুদ্ধে নয়। যদি কেউ মারা যায় তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়াই উচিত। বাদটা দেবে কে? তৃণমূল কংগ্রেস দেবে না বিজেপি দেবে? বাদ দেবে তো নির্বাচন কমিশন। আজকে যদি কেউ বাংলায় চাকরি করে, বহু বছর হলো সে অন্য রাজ্যে পাড়ি দিয়েছে, সে সেখানে ভোটার কার্ড করে নিয়েছে, খুব ভালো কথা, তাহলে তার বাংলার ভোটার কার্ডটা বাতিল করতে হবে, অবশ্যই করতে হবে, করা উচিত। কিন্তু কাজটা করবে কে? তৃণমূল করবে না বিজেপি করবে না নির্বাচন কমিশন করবে? তো নির্বাচন কমিশন 1 বছর আগে যখন লোকসভা ভোট হলো, যে ভোটের নিরিখে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে, সেই সময় মৃত লোকদের নাম বাদ দেবে না, সেই সময় যারা বিদেশে গেছে বা অন্য রাজ্যে চাকরি করছে তাদের নাম বাদ দেবে না, তখন দেখবে না কে বাংলাদেশি, কে রোহিঙ্গা, কে আমেরিকান, কে কেনিয়ান। আর ঠিক যখন বাংলায় 6 মাস আগে ভোট, তখন এদের তৎপরতা বেড়ে উঠবে নাকি বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য। আর এখানে তো ভুতুড়ে ভোটার যেমন বাদ দিচ্ছে, তেমন ভুতুড়ে ভোটার তো ঢুকিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন। বাংলার সাধারণ মানুষ যারা বংশ পরম্পরায় 50, 70, 80 বছর ধরে বাংলায় বসবাস করছে, তাদের নাম বাদ দিয়ে গুজরাট আর হরিয়ানার মানুষের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই তথ্য তো স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখিয়েছিলেন নেতাজি ইন্ডোর থেকে। আর তারা পোস্টাল ব্যালটে বিজেপিকে ভোট দিচ্ছে। কি ধরনের চিটিংবাজি করছে নির্বাচন কমিশন? একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, যেটা আমাদের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি বলেছে, এরা যা স্ক্রুটিনি করছে করুক, যা করার করুক, কোনো আমাদের তাতে আপত্তি নেই, কোনো বাধা নেই। কিন্তু যদি এই এসআইআর নামক ছ্যাবলামি করতে গিয়ে বা বিজেপির দালালি করতে গিয়ে ন্যায্য বাংলার কোনো ভোটারের ভোটাধিকার কেড়ে নেয় নির্বাচন কমিশন, তাহলে 1 লক্ষ বাঙালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশন কমিশন ঘেরাও করবে। তখন এরা বুঝতে পারবে কত ধানে কত চাল। কিন্তু যে ইআরওদেরকে সাসপেন্ড করতে বলা হয়েছিল, গ্রেপ্তারি নির্দেশ দেওয়া হয়েছিল, সেটাও তো কার্যকর করা হয়নি, যার প্রেক্ষিতে গতকাল মনোজ পন্তকে দিল্লিতে যেতে হয়েছে। মনোজ পন্ত সাহেব আমাদের চিফ সেক্রেটারি বা পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি, তার সাথে নির্বাচন কমিশনের আমি মিডিয়াতেই দেখেছি প্রায় ঘন্টাখানেক মিটিং হয়েছে। তার সাথে যা কথোপকথন হয়েছে সেটা তারা দুজনই জানেন। এবার তার এর পরে কি পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকার নেয়, যখন পদক্ষেপ নেবে তখন আপনিও জানতে পারবেন, আমিও জানতে পারবো, তখন তার ব্যাপারে বক্তব্য রাখবো। এখনো অবধি আমি আপনাদের মাধ্যমেই জানতে পেরেছি যে মনোজ পন্ত সাহেবকে ডাকা হয়েছিল, তিনি গেছিলেন এবং ঘণ্টাখানেক নির্বাচন কমিশনের সাথে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি মিটিং হয়েছে। এরপরে কি পদক্ষেপ হবে সেটা আমি জানি না, যখন নেওয়া হবে তখন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। গতকাল কলকাতায় অধীর রঞ্জন চৌধুরী এসেছিলেন এবং তিনি স্পষ্ট একটা কথা বলছেন যে আপনারা ভাষা আন্দোলন করছেন, অথচ অভয়ার যে মৃত্যু হয়েছে বা এসএসসির যারা চাকরিহারা তারা কি বাঙালি নয়? তাহলে সেই সময় আপনারা কেন কোনো প্রতিবাদ বলছে? অধীর চৌধুরী। কে অধীর চৌধুরী? কে অধীর চৌধুরী? আমি চিনি না। আমি চিনতাম একজন অধীর চৌধুরীকে, যে সাংসদ ছিলেন, এখন প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। এখন যে অধীর চৌধুরী আপনাদের সামনে বড় বড় ভাষণ দিচ্ছে, সে কি? কে? সে কি সাংসদ? না। সে বিধায়ক? না। সে কাউন্সিলর? না। সে জনপ্রতিনিধি? না। সে প্রদেশ কংগ্রেসের সভাপতি? না। এবার আপনি যদি আমাকে একটা ব্যক্তি যার কোনো দলের জায়গা নেই, যার কোনো জনপ্রতিনিধি নয়, তারও যদি আমায় জবাব দিতে হয়, তাহলে রাস্তায় যে বেচারা রিক্সা চালাচ্ছে, যে ফুচকা বিক্রি করছে, তাদের মতামতেরও জবাব দিতে হয় এখন আপনাদের চ্যানেলে, তাহলে তো খুব মুশকিল হয়ে যায়। তো সারাদিন বসে থাকতে হবে আমাকে বাংলা আন্ডারস্ট্যান্ড, সেটা তো সম্ভব না। শুভঙ্কর সরকার যদি কোনো মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি, অবশ্যই তার একটা উত্তর হয়, কেন হবে না? অবশ্যই আমি দলের মুখপাত্র হিসেবে তার জবাব দেব। কিন্তু অধীর চৌধুরীর তো এখন লোকাল স্ট্যান্ডই কিছু নেই। তিনি তো কিছুদিন আগে বলেছিলেন আমি বাদাম বিক্রি করি, তো এখন বাদাম বিক্রি করে যারা বাদামওয়ালাদেরও জবাব দিতে হবে। মতামত থাকতেই পারে, গণতান্ত্রিক অধিকার, সবার মতামত থাকার অধিকার আছে, কিন্তু তার জবাব তো তৃণমূলের মুখপাত্র দেবে।
দাদা, যে নবান্ন অভিযানে গিয়ে অভয়ের মা রক্তাক্ত হয়েছে, শোনা যাচ্ছে তিনি কিন্তু এবার ভোটে দাঁড়াতে পারে 26-এর নির্বাচনে। মোর দ্যান ওয়েলকাম। আর রক্তাক্ত হয়েছে তার কারণ তিনি বিজেপির ফাঁদে পা দিয়েছিলেন। নেড়া কৌস্তব তাকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়েছে, আর তারপরে বিজেপির হাত থেকে জয়নগরের অনেক মোয়া তারা খেয়েছেন বলে বিজেপির সাপোর্টে কথা বলতে হচ্ছে। অভয়ের মা সার্বজনীন মঞ্চে দাঁড়িয়ে বলছে 5-6টা পুলিশ রাস্তায় ফেলে আমাদের পিটিয়েছে। প্রথম প্রশ্ন, অভয়ের মাকে আপনারা সবাই দেখিয়েছেন, মুখ ঝাপসা করে দেখিয়েছেন, কিন্তু তার শারীরিক গঠনটা তো বোঝা যায়। তাকে যদি 5-6 জন পুলিশ রাস্তায় ফেলে মারে, তাহলে তিনি দাঁড়িয়ে প্রেসে বিবৃতি দিতে পারেন? নাম্বার 1। নাম্বার 2, সেই দিন নবান্ন অভিযানে শুধু আপনাদের মতো পোর্টাল নয়, বাংলার যত বড় বড় চ্যানেল, এবিপি আনন্দ থেকে নিউজ 18 থেকে TV9 থেকে বিজেপির দালাল রিপাবলিক বাংলা অবধি, সবার ক্যামেরা তো তাদের ওপরে ছিল। একটা ছবি উঠলো না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।